রাস্তাঘাটে এখন খুব একটা মানুষ দেখা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে সব হাঁটতে বের হয়েছে। নিশির দিকে তাকাতেই দেখলো ঠান্ডায় কাচুমাচু খেয়ে আছে। গাড়িটা একপাশে সাইড করে রেখে নিশির গা থেকে ওড়নাটা টেনে নিয়ে ভালো করে কানার গলা পেঁচিয়ে দিয়ে সোয়েটারের জিপার টেনে দিল সে। সিটটা একটু এলিয়ে দিল যাতে ঘাড়ে ব্যথা না করে। ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই আহিল নিশিকে ওদের বাড়ির রাস্তার মোড়ে নামিয়ে দিল। গাড়ির ফ্রন্ট ড্রয়ার থেকে নিশির পার্সটা বের করে দিল। ফোন দিলে ফোন ধরবে, কিন্তু মনে থাকবে। একদম উল্টো পাল্টা চলবে না, ঠিক মতো খাবে, বমি হোক তারপরেও খাবে, পানি বেশি ঘাঁটাবে না, আর নিজের খেয়াল রাখবে, কথা শুনবে। গলাটা আটকে আসছে কেন? কোনো কথাই বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ গলায় আর কলিজায় চেপে ধরে আছে। এমন মনে হচ্ছে কেন? নিশু, নিজের খেয়াল রাখবেন। আর বেশি কথা ফুটতে পারল না তারা। মোড়েই নিশির বাবার সাথে দেখা হয়ে গেল তাদের। সকালে হেঁটে বাজারের হাতে বাসায় ফিরছিলেন তিনি। নিশি আহিলকে দেখে কথাবার্তা বলে নিশিকে নিয়ে বাড়ির পথ ধরলেন তিনি। আহিল সেদিকে না তাকিয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরালো। কেননা প্রিয়জনের সবকিছু সহ্য করতে পারলেও প্রস্থানের দৃশ্য কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে না সে। ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আশরাফ মাহমুদ। তার স্ত্রী সৈয়দা আশরাফ মাহমুদ খুব মনোযোগ সহকারে ডাইনিং এ খাবার সাজাচ্ছেন স্বামী আর সন্তানের জন্য। শিমুল, আমার চা কোথায়? স্বামীর ডাকে চা হাতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে আসলেন তিনি। বিয়ে 30 বছর পরও স্বামীর মুখে শিমুল নামটা বেশ প্রশান্তি দেয় তাকে। ছোটবেলায় দাদি ডাকতেন তাকে এই নামে, পরে আস্তে আস্তে সবাই, কিন্তু দাদির পর একমাত্র স্বামীর মুখে তিনি এই নামটা শুনে এত শান্তি পায়। মা বাবা কখনো তাকে নাম ধরে ডাকেনি, আদর করে এক এক সময় এক এক আদুরের নামে ডেকেছে তাকে। আরফিকে দেখছি না। উপরে আছে, স্কুলের হোমওয়ার্ক করছে। ওর বিকেলের মিসটা 2 দিন যাবৎ আসছে না, কোনো ফোনও করেনি। আহিলটা 2 দিন ধরে বাড়ির বাইরে, ট্যুর নাকি ছাতা পাতা নিয়ে পড়ে আছে। দেশে ফিরে কই মা বাপকে সময় দিবে তা না, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রীর কথায় খানিকক্ষণ চুপ হয়ে রইলেন আশরাফ সাহেব। আজকে তো তার ফেরার কথা, ফোনে তো এমনটাই জানিয়েছিল আহিল। এদিকে বিড়বিড় করতে করতে আবারও রান্নাঘরে ঢুকলেন শিমুল বেগম। বাবা মেয়ের কথা বলতে বলতে মেইন ডোর খুলে ড্রয়িং রুমে ঢুকলেন। রান্নাঘর থেকে কাজের মেয়ে রানী বের হয়ে এসে নাজমুল ইসলামের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে রেখে এলেন। এর মধ্যে মুনতাহা বেগমের স্নান সেরে মাথায় তোয়ালে পেঁচাতে পেঁচাতে ড্রয়িং রুমে এসে ঢুকলেন। স্টুডেন্টের বাসায় এভাবে হুট করে বলা নেই কোয়া নেই 3 দিন থেকে এলি, তারা কি ভাববে আমাদের সম্পর্কে? আর ফোন বন্ধ করে রেখেছিলে কেন? তারা কিছুই ভাববে না, তাদের মন যথেষ্ট ভালো। ফোন বন্ধ রেখেছি কারণ খুলে রাখার প্রয়োজন ছিল না, তাই রাখিনি। নিশি, বাবার লাইফে তোমার এই এত হয়েছে, তার হিসেব না হয় বাবার থেকে নাও, কারণ লাইফটা তো বাবা দিয়েছে। আর কোনো কথা না বলেই নিশি নিজের ঘরে ঢুকে পড়ল। চোখগুলো তো সে রাস্তার মোড় পিছনে ফেলার পর থেকেই ভিজে আছে, আর এখন তো ভাসিয়ে দেওয়ার। আর ভালো লাগছে না কিছু ভাবতে। কান্নাগুলো গলায় এসে আটকে যাচ্ছে। হয়তো নিশি ইচ্ছে করেই আটকে রেখেছে, আর কাঁদতে চায় না সে। খুব কষ্ট হচ্ছে তার কাঁদতে, কলিজা ফেটে দম বন্ধ হয়ে আসে তার। আর নিতে পারছে না সে ভালো থাকার অভিনয়টা আর করতে পারছে না, সে আর পারছে না। অনেকক্ষণ যাবৎ নাজমুল ইসলাম মেয়ের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। ভাবতে ভাবতে অনেকটা সময় তিনি দরজার সামনে পার করে দিলেন। বেশ কিছুক্ষণ ধরে মেয়ের দরজায় কড়া নেড়ে যাচ্ছেন তিনি, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আম্মি আম্মি করে ডাকতেই নিশি ভিতর থেকে দরজা খুলে দিল। কি করছিলাম আমি? কখন থেকে ডাকছি? আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়েছো কিনা আবার। না বাবা, ঘুমাইনি, বসেছিলাম। তারপর কেমন কাটালে 3 দিন? ভালো বাবা। আহিলার তোমার মাঝে কি কিছু হয়েছে আম্মি? নিশি এক পলক তার বাবার দিকে তাকিয়ে আবারও আগের মতোই দৃষ্টি স্থির করল। তোমাকে নিয়ে বের হবার আগে আহিলা আমাকে ফোন করে পারমিশন নিয়েছিল। তার কথায় আন্দাজ করেছিলাম কিছু একটা হয়েছে তোমার সাথে।
কিছুটা সময় তোমাদের দরকার ভেবে আমি পারমিশন দিয়েছিলাম। আর আরফিকে দিয়ে তোমার মাকে ম্যানেজ করিয়ে নিবে সে আশ্বাস আহিলা আমাকে দিয়েছিল। সবকিছু ঠিক আছে তো আম্মি? বাবার প্রশ্ন শুনে নিশি ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে গিয়ে বাবার বুকে মুখ লুকিয়ে তার পাশে বসে পড়ল। নাজমুল সাহেব পরম যত্নে মেয়েকে আগলে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাবা, বলো আম্মি। আচ্ছা বাবা, আমার প্রতি ওনার ভালোবাসাটা কি তোমার মতো নাকি মায়ের মতো? তোমার ভালোবাসাটা আমার বুঝতে হয় না বাবা, তুমি আমাকে অনুভব করিয়ে দাও। কিন্তু মায়ের ভালোবাসাটা। আর বলতে পারল না নিশি। এখন আর একটা শব্দ বের করাও তার পক্ষে সম্ভব না। কান্না মুহূর্তটা এই মুহূর্তে বড্ড বেমানান। আম্মি, তোমার প্রতি আহিলের ভালোবাসাটা ঠিক আহিলের মতো না, আমার মতো না, তোমার মায়ের মতো। মনে আছে ইউএনডিপির সাথে ভোর 4টে থেকে 6টা পর্যন্ত ভিডিও কনফারেন্সের জন্য যে দুদিন আমাকে অফিস কোয়ার্টারে স্টে করতে হয়েছিল? তোমার ইমার্জেন্সি অফিস কলের আগের দিন মা চিটাগাং গিয়েছিল নানুর কাছে 7 দিনের জন্য। ভিডিও কনফারেন্সের দিন সকালে তোমাদের বিয়ে হয়েছিল। আহিলের সাথে এর আগেও আমার সামনাসামনি কথাও হয়েছিল তোমাদের বিয়ের ব্যাপারে। সেদিন আমি ওর কথায় অনেকটা অবাক হয়েছিলাম। আহিলা আর আহিলের পরিবার সম্পর্কে তোমার ফোপা আমার সাথে কথা বলেছিলেন। আহিলের বাবা নামি দামি বিজনেসম্যান, দোলাভাইও তো কোনো অংশে কম না। রামিসার জন্য আহিলকে দোলাভাইয়ের বেশ পছন্দ হলো। আহিল তখন সবেমাত্র জার্মান থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। দোলাভাই তার মা বাবার সাথে কথা বলে বিয়ের কথা এগিয়ে রাখলেন। তারপর রামিসার ওই ঘটনা, সেই থেকে আহিলকে জানা। প্রথমে তাদের অবস্থান, আমার অবস্থান, এর উপর দুলাভাইয়ের ব্যাপারটা কীভাবে নেন। তোমার পড়াশুনো, সবচেয়ে বড় কথা তোমাকে বিয়ে দিতে হবে, ব্যাপারটা কখনো আমার মাথায়ই আসেনি। আমি আহিলকে সরাসরি না করে দিই, কিন্তু তোমার প্রতি তার দুর্বলতা দেখে আমি তাকে ভেবে দেখব বলে কথা দিয়েছিলাম। আর তোমার পড়াশোনা শেষ হবার পর এ নিয়ে ভাববো বলে কথা শেষ করেছিলাম। তোমাদের যেদিন বিয়ে হলো সেদিন আহিল আমার অফিস গিয়েছিল। আমি সবেমাত্র কাজ শেষ করে চেয়ারে গা এলিয়েছিলাম। এত সুন্দর পরিপাটি একটা ছেলেকে দেখে বেশ বিভ্রান্ত দেখেছিলাম সেদিন। এলোমেলো চুল নিয়ে নিষ্পাপ মুখ নিয়ে বসেছিল আমার সামনে। আমি কিছু বলার আগেই আমার হাত ধরে বলে উঠলো, আই এম সরি আঙ্কেল, আমি আপনার কথাটা রাখতে পারিনি। হোয়াট ডু ইউ সে? আঙ্কেল, আমি নিশিকে কিছুক্ষণ আগে বিয়ে করেছি, বাট এটাতে নিশির কোনো দোষ নেই, সে কিছুই জানতো না। বিলিভ মি। ইউ রাস্কেল, আমার মেয়ে কোথায়? এত বড় সাহস কি করে হয় তোমার? নিশিকে আমি আপনাদের বাসায় রেখে এসেছি। 2 দিন ধরে নিশির কোনো খোঁজ আমি পাচ্ছিলাম না। কোথায় কোথায় ওকে খুঁজেছি তা আমি নিজেও বলতে পারবো না। 2 দিন ধরে আমার গার্ডসরা আপনার বাড়ির সামনে, তারাও কিছু বলতে পারছিল না। আজ সকালে ওকে হাঁটতে বের হতে দেখা মাত্রই তারা আমাকে খবর দেয়। আমারও কি হয়েছিল আমি জানি না, ওকে ধরে এনে বিয়ে করে ফেললাম। এই 2 দিনে যতবারই আমার মনে হয়েছিল আমি ওকে হারিয়ে ফেলেছি, ততবারই আমি ওর প্রতি আরো কয়েক গুণ বেশি দুর্বল হয়ে পড়েছি। ও আমার মারণ বার হয়ে গেছে আঙ্কেল। I can't imagine my existence without her. নিশি আপনার কাছে থাকবে, এই বিয়ের কথা কেউ জানবে না। আপনি যেদিন বলবেন নিশিকে, আমি সেদিন পুরো দুনিয়ার সামনে আমার করে নিয়ে আসবো। সেদিন আহিলের কথাগুলো শুনে আমি এতটা অবাক হয়েছিলাম যে কখন তার কলা ছেড়েছি তা আমি নিজেই বলতে পারবো না। সেদিন আহিলের কথা, ওর ছলছল করা চোখ, তোমার প্রতি ওর মেজেস্টি দেখে আমি স্পষ্ট বুঝেছিলাম তুমি সুখী হবার জন্য আহিলের একার ভালোবাসাই যথেষ্ট। তোমার আর কষ্ট করে তাকে ভালোবাসতে হবে না, নয়তো আহিল তোমাকে ভালোবাসার কষ্টটাও কোনোদিন করতে দিবে না। বাবার কথায় সোজা হয়ে বসল নিশি। এই কথাগুলো বাবা তাকে এতদিন বলেনি। তুমি আমাকে এগুলো এতদিন বলনি কেন বাবা? আমি দেখতে চাইছিলাম তুমি আমাকে কথাটা লুকাবে কিনা, কিন্তু আমি বাড়ি ফিরাই তুমি গড় গড় করে খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলেছিলে। তোমাকে সেদিন আমার এতটাই স্বাভাবিক লেগেছিল যে মনে হচ্ছিল তোমার সামনে ঘটে যাওয়া কোনো কাহিনী আমাকে বলছো। All credit goes to your wife, Baba, because she'll teach me how impossible things is a possible. বলি নিশি আবার তার বাবাকে জড়িয়ে ধরে মুখ লুকালো। অসভ্যটা চেপে জড়িয়ে ধরে ধরে বাজে অভ্যাস করে দিয়েছে একদম নিশি। অফিসের কাজের চাপে দম বের হওয়ার উপক্রম হয়েছে আহিলের। সকালে না খাওয়ায় এখন মাথা চারা দিয়ে উঠেছে। 2টো স্যান্ডউইচ আর 1 গ্লাস অরেঞ্জ জুস পেটে চালান করে দিয়ে আবারও কাছে লেগে পড়ল সে। আশরাফ সাহেব একটার পর একটা মিটিং হ্যান্ডেল করে যাচ্ছেন।
দম ফেলারও ফুরসত পাচ্ছেন না তিনি আজকে। দুপুরের লাঞ্চ আওয়ারে সেই কখন পেরিয়ে গেছে। আজকে বাড়ি ফিরে না শিমুলের হাতে ঘর ছাড়া হতে হয় তা ভেবেই ফুল এসি রুমে ঘাম ছুটিয়ে যাচ্ছে তার। বিকেলের দিকে আহিল ইমার্জেন্সি হেলিকপ্টার দিয়ে চিটাগাংয়ে পৌঁছে গেল। তার বাবার সাথে কথা বলে ডিলিং এর সব প্রজেক্ট নিয়ে নিচ থেকেই সে শিপে উঠিয়ে দিয়ে আহিল রাত 12টার পর রিসোর্টে ফিরল। সারাদিনের ধকল এক নিমিষে ঝেঁকে ধরেছে এখন তাকে, কিন্তু এখন কোনোভাবেই সে ঘুমের কাছে সারেন্ডার করবে না। গায়ের কোট আর শার্ট খুলে রেখে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। কাঁধের উপর তোয়ালে রেখে বা হাতে পিছনের চুলগুলো মুছতে মুছতে বিছানায় বসে 1 কাপ কফি অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ড বয় কফি দিয়ে গেল। পাশের বেডসাইড টেবিলে নিজের ফোনটা নিয়ে সেন্সর দিয়ে লক খুলতেই নিশির দুষ্টুমি করার একটা ছবি ভেসে উঠল স্ক্রিনে। ছবিটা কালি তুলেছিল আহিল। বনফায়ারের সামনে বসে আহিলের জ্যাকেটটার বাড়তি অংশ টেনে টেনে কাক সেজে সবার সাথে দুষ্টুমি করছিল। আবার কখনো মাথার হুডিটা সম্পূর্ণ টেনে দিয়ে চোখে ঢেকে খিলখিলিয়ে হাসছিল নিশি। ছবিখানা আহিল তখনই তুলেছিল। এলোমেলো চুলগুলো গালের দুপাশে, হুডিটা চোখের নিচ পর্যন্ত টানা, শুধুমাত্র ঠোঁটগুলো দেখা যাচ্ছে। আগুনের সামনে বসে থাকায় সারা গায়ে লালচে হলুদের আবরণ খেলা করছে তার। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিল ফোনের স্ক্রিনের দিকে। স্ক্রিনের উপরই নিশির ঠোঁটগুলো স্লাইড করে যাচ্ছে সে। কি করছে এখন পিচ্চিটা? ঘুমাচ্ছে নিশ্চিত। আহিলের খুব ইচ্ছে করছিল ছুটে চলে যেতে নিশির কাছে, আদর করে ঘুম ভাঙিয়ে দিতে। আজ সকালে ঘুম থেকে টেনে তোলার আগে কি কান্না জুড়িয়ে দিয়েছিল বাচ্চাদের মতো করে ঘুমের মধ্যেই। বারবার করে বলছিল আরো ঘুমাবো, আরো ঘুমাবো। আহিল সে কথা কানে না নিয়ে টেনে তুলেছিল বলে উঠে বসে হাতের মাসলের দিকটায় বেশ জোরে একটা কামড় বসিয়ে দিয়েছিল সে। শাওয়ার নিতে গিয়ে দাঁতগুলো চোখে পড়েছিল আহিলের। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে হেসে উঠল আহিল। কফিটাতে চুমুক দিতে দিতে বেলকনির দিকে এগিয়ে গেল আহিল। বেশ ঠান্ডা পড়েছে ঢাকায়, যদিও এখন গরম বলা চলে। সেখানে দাঁড়িয়ে কফিটা শেষ করে রুমে ঢুকলো। নিশকে ফোন দিতে গিয়েও কিছু একটা ভেবে ফোন দেওয়া হয়নি আহিলের। বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই নিশিকে দূরে রাখার কষ্টগুলো ঝেঁকে ধরল তাকে। পিচ্চিটাকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে তার। কালকেও তো পিচ্চিটাকে বুকে নিয়ে জড়িয়ে চেপে ধরে ঘুমিয়েছিল আহিল। সারা রাত মেয়েটা ছটফট করেছে ছেড়ে দেওয়ার জন্য। রাত বাড়ছে আর তার সাথে নিশিয়ে ঝেঁকে বসেছে আহিলের অন্তর আর ব্রেইনে। তার সাথে সাথে নিশিকে কাছে পাওয়ার ইচ্ছা পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে ঘুমটা তার বড্ড প্রয়োজন, না হলে এইখান থেকে সোজা মেন্টাল হসপিটালে গিয়ে উঠতে হবে তাকে। আয়নায় নিজেকে দেখে খুব রাগ হচ্ছে নিশির। কাল রাতে প্রতিদিনকার অভ্যাসের মতন 3 কোয়ার্টার আর স্লিভলেস গেঞ্জি পরেছিল সে। রাতে তেমন ভাবে খেয়াল করেনি। নিশি এর জন্য অসভ্যটা ফুল নেকড জামা নিয়ে এসেছিল। ইস কি করেছে ফাজিল, বদের বদ। একবার সামনে পাই সবগুলো চুল ছিঁড়ে হাতে ধরিয়ে দিব। আমি এখন বাইরে যাব কি করে? নিশি রাগে ফুঁসছে। বেটা ফাজিল গাড়িতে ঘুমের মধ্যেও চুমু খেয়েছে। ভেবেছে আমি বুঝিনি। ধান্দাবাজ কথাকার। আহিলকে বকতে বকতে নিশি ওয়াশরুমে গোসল সেরে বেরিয়ে আসলো। আজকে 10:20 থেকে ক্লাস। ঘড়িতে 8:47 বাজছে। নিশি বেশ ধীরে সুস্থে রেডি হচ্ছে। ফুল স্লিভ ক্রিম এন্ড লেমন কম্বিনেশনের একটা ড্রেস পরেছে। ফতুয়া ডিজাইনের বোতাম দিয়ে লাগাওয়া গলা। মেজাজটা আবারও খিচে যাচ্ছে তার বুকের দাগগুলো ঢাকা পড়লেও গলার দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। বাধ্য হয়ে লাইট কালারের হিজাব করে নিল। ব্যাগ গুছিয়ে ফোন ঢুকিয়ে ডাইনিং থেকে 2টা জ্যাম লাগানো ব্রেড হাতে নিয়ে খেতে খেতে বেরিয়ে পড়ল কাজের মেয়েটাকে দরজা লাগানোর তাগদা দিয়ে। এই সময়টাতে নিশিদের বাসায় কাউকেই পাওয়া যায় না। নাজমুল ইসলাম চাকরি সূত্রে অফিসে, আর মুমতাহার তার বুটিক্সের ক্লাস থাকলে নিশিও বেরিয়ে পড়ে। হাতের ব্রেড শেষ করে নিশি 1/2 লিটার মাজা কিনে নিল।
এই জুসটার ম্যাঙ্গো ফ্লেভারটা কোনো তুলনাই হয় না তার। বাদ বাকিগুলো তো লোকাল। আজকাল সকালে ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখছে ট্রেনের ছাদে বসে বোতলে মুখ লাগিয়ে মাজা খাচ্ছে, আর বাতাসে তার চুলগুলো এলোমেলো হচ্ছে। ট্রেন চলে যাচ্ছে সুন্দর সবুজ ঘেরা জঙ্গলের ভিতর দিয়ে, চারপাশে শুধু গাছ আর গাছ, সামনে কুয়াশা দেয়াল হয়ে সব ঢেকে রেখেছে। ট্রেন যত এগিয়ে যাচ্ছে কুয়াশা তত ঝেঁকে ধরছে, মনে হচ্ছে কুয়াশার দেয়াল ফুঁড়ে ট্রেন তার গতিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নিশির তখন নিজেকে এত সুখী আর এত পরিপূর্ণ লাগছিল যা বলার বাহিরে। কথাগুলো এখনো ভাবতে সে সুখ সুখ ভাবটা আবার চলে আসছে। একটা সুন্দর স্বপ্ন এত সুন্দর করে সুখের অনুভূতি দিতে পারে তা নিশি এতদিন টিভিতে গল্পে অজস্রবার দেখেছে, পড়েছে, কিন্তু আজ নিজে অনুভব করেনি কখনো। ভাবতে ভাবতে আধা লিটার মাজা পেটে চালান করে দিল নিশি। দোকানের সামনে থেকে রিক্সা নেওয়ার কথা ছিল তার, কিন্তু স্বপ্ন নিয়ে সার্থিক হয়ে ভাবতে ভাবতে অনেকটা রাস্তা চলে এসেছে সে। এখন এইখান থেকে রিক্সা বা বাস কোনোটাই পাওয়া যাবে না। কিছু দূর এগিয়ে গিয়ে পাওয়া গেলেও যেতে পারে। কিছুটা সামনে এগোতেই সে খেয়াল করলো কিছু একটার সাথে আটকে গেছে সে। পাশে তাকাতেই দেখলো আহিল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার ব্ল্যাক BMW এর সাথে। আহিল মুখে কিছু না বলে নিশিকে গাড়ির সামনের সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়লো। তারপর কোনো দিকে না তাকিয়ে গাড়ি ফুল স্পিডে নিয়ে কিছুটা নির্জন জায়গায় চলে আসলো। সারা রাস্তা জিজ্ঞেস করে কোথাও যাচ্ছি তার উত্তর পেল না নিশি। পাবে কি করে? আহিল তো নিজেও জানে না। আজকে সকালে কিভাবে যে পরিমরি করে আহিল ছুটে এসেছে ইমার্জেন্সি হেলিকপ্টার নিয়ে তা শুধু পাইলট আর সে জানে। তার উপর পিচ্চিটা হিজাবে। উফ, এতটা কষ্ট আহিল কিভাবে সহ্য করছে সে নিজেই জানে না। গাড়িটা থামিয়ে আহিল সামনের দিকে তাকিয়ে আছে। নিশি আবারও শুরু করলো, আজকে আমার 3টে ক্লাস, আপনার জন্য কিন্তু 3 দিন আমি ভার্সিটি পা দিতে পারিনি। আহিল কিছু না বলে দরজা খুলে বেরিয়ে আসলো। মানে কি, এভাবে রাস্তা থেকে তুলে এনে এড়িয়ে যাচ্ছে কেন? কোনো কথারই উত্তর দিচ্ছে না কেন? পাশে তাকাতেই দেখলো নিরিবিলি একটা জায়গা, গাছগাছালি ভর্তি। সামনে মনে হয় দিঘি আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। কয়েকজন আশেপাশে কাজ করছে। আহিলকে দেখলো নিশি কাকে যেন ফোন করছে। গাড়িটা ভিতর থেকে লক করে গেছে অসভ্যটা। গ্লাসগুলো এতক্ষণ খোলা ছিল, কখন যে সব তুলে দিয়ে গেছে আর চাইলেও সে বের হতে পারছে না। এতটা মেজাজ খারাপ হচ্ছে বলার বাহিরে। কিছুক্ষণ পরে দেখা গেল যারা কাজ করছিল তারা আহিলকে সালাম দিয়ে চলে যাচ্ছে। নিশি ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ করে আচমকা আহিল নিশিকে সামনের সিট থেকে বের করে এনে পিছনের সিটের দরজা খুলে নিজে বসে নিশিকে কোলের উপর টেনে নিল। কাজটা আহিল এতটাই দ্রুত করলো যে নিশি পুরো ভ্যাবাচাকা খেয়ে আছে। আহিল নিশিকে মুখোমুখি বসিয়ে নিশির হিজাবটা খুলে গালের দুপাশে হাতের 4 আঙ্গুল ডুবিয়ে দিল আর বৃদ্ধাঙ্গুল রাখলো দুপাশের গালে। কালকে রাতের যন্ত্রণাটা আবারও মাথাচাড়া দিচ্ছে তার। 2 হাতের বৃদ্ধাঙ্গুলগুলো নিশির ঠোঁটে খেলা করছে। কালকে রাতে এই ঠোঁটগুলোই তো যন্ত্রণায় পুড়িয়েছে তাকে। সবকিছু ভুলে আহিল ডুব দিল নিশির ঠোঁটে। নিশিও শান্ত পাখির মতন চুপ করে আহিলের টি শার্টের বুক পকেটের দিকটা খামচে ধরেছে। সকালের সমস্ত রাগগুলো যেন আহিলের এই ঠোঁটের স্পর্শে চুপসে আছে। নিশির সমস্ত শরীর জুড়ে খেলা করছে আহিলের হাত, আর গলার দিকে সবগুলো বোতাম খুলে মুখ ডুবাতেই নিশি আহিলকে সরিয়ে সিটে বসে পড়ল। কি হলো, এমন করলে কেন? নিশি চুপ খেয়ে আছে আহিলের লাল চোখগুলো দেখে। আর আহিল আর কিছু না বলে নিশিকে টেনে আবারও কোলে তুলে নিয়ে ঠোঁট চেপে ধরলো। ছেড়ে দেবার আগে ঠোঁট কামড়ে দিয়ে দিল। নিশি চেঁচিয়ে কোল থেকে নেমে যেতে চাইলে শক্ত করে কোমর চেপে ধরে বসিয়ে রাখলো কোলে। জামার পেছনের জিপারটা টেনে দিয়ে জামাটা ঠিক করে দিল। ঠিক মতো ক্রিমটা লাগাতে দিলে নিশ্চয়ই দাগগুলো এখানে থাকতো না, আর অমন লালও হয়ে থাকতো না। নিশির জামার বোতামগুলো লাগাতে লাগাতে বলতে লাগলো, সব সময় শুধু আমার দোষ ধরা। এগুলো তো আমায় বাড়ি পৌঁছে দেবার দিন সকালে করেছেন। আপনি একদম বাজে।
তোমার মতো বউ কপালে জুটলে বাজে না হলে মরতে হবে। নিশি কিছু না বলে গাল ফুলিয়ে আহিলের বুকে পিঠ ঠেকিয়ে তার কোলে বসে রইল। আহিল নিশির চুলের পাঁচ ক্লিপটা খুলে দিতেই ভেজা চুলগুলো আহিলের কাঁধের উপর পড়লো, আর তার সাথে সাথে চুল থেকে টপ টপ করে পানি তো আছেই। এতক্ষণে আহিল নিশির জামা আর সালোয়ারের পিঠ আর কোমর ভিজার কারণ বুঝতে পারল। কে বলবে একদিন আগে মাত্র জ্বর থেকে উঠেছেন উনি। ছুট পেয়ে আবারও নিজের মতন করে চলা শুরু করে দিয়েছে। নিশিকে কোল থেকে নামিয়ে সিটে বসিয়ে দিল আহিল। গোসলের পর মাথা চুল মুছলি কেন? কি হলো, চুপ করে আছো কেন? ক্লাসে দেরি হয়ে যাচ্ছিল। তাই নাকি? হাফ লিটার মাজার বোতল হেলে তুলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খেতে গিয়ে দেরি হয়নি? নিশ্চয়। কি হলো, কথা বলছো না কেন? জ্বর সেরে একদিন পার হতে না হতেই বারবার করে বলেছিলাম জল না কাটাতে। কিছু বললে হু হা করে কাটিয়ে দেবে, করবে সেটাই যা ওনার মন চাইবে। কথাগুলো বলতে বলতেই আহিল তার ব্যাগ থেকে টাওয়াল খুলে নিল। হেলিকপ্টারে ঢাকা পৌঁছে ড্রাইভারের থেকে গাড়ি নিয়ে নিশিকে পিক করলো, যার কারণে আর বাড়ি যাওয়া হয়নি তার। বেশি ভালোবাসি বলে আপনার কাছে আমি মাথা বেঁচে দিবি, আর আদর করি বলে যে শাসন করা ভুলে যাবো তা কিন্তু মোটেও ভাবেন না। কথা না শুনলে নিজের মর্জি মতো হেলায় ফেলায় চললে কিন্তু পিটিয়ে ফর্দা করে দেবো, মনে থাকে যেন। তাওয়াল দিয়ে নিশি চুলটা মুছতে মুছতে বললাম। আহিলকে আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিশি। কেন যেন অসভ্যটার বকাগুলো আজকে শুনতে ভালো লাগছে। আজকে সকালে দেখা স্বপ্নের মতন সুখ সুখ লাগছে তার। বাবার কথাগুলো কি তাহলে ঠিক ছিল? অসভ্যর একার ভালোবাসাই আমার এই এক জীবনে সুখী হওয়ার জন্য যথেষ্ট। নিশিকে ছাড়িয়ে আহিল আবার চুল মুছতে মনোযোগ দিল। এভাবে আচমকা নিশির জড়িয়ে ধরাতে আহিল খুব বিরক্ত হইল। চুল মুছছি দেখছিলে না, এইভাবে জড়িয়ে ধরলে কেন? আমি চুল মুছতে মুছতেই বললাম কথাটা। আমি ধরলেই দোষ, নিজে যে যখন তখন চেপে ধরে চুমু দিতে দিতে দম বন্ধ করে ফেলে, তার বেলায় তো আমার দম বন্ধ করে ফেলো, আমি কি মানে করেছি নাকি? আহিলের কথায় নিশির চোখ পিট পিট করে তার দিকে তাকাতেই আহিল চোখ মেরে দিল। রাগে নিশির দাঁত মুখ খিঁচে আহিলের দিকে তাকাল। ততক্ষণে আহিল তোয়ালে রেখে চুলে হাত ডুবিয়ে ছেড়ে সমান করছে, আর ঠোঁটের দুষ্টু হাসি টেনে ভ্রু নাচিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে লাগলো। আহিলের হাসিতে নিশির রাগে আরো ঘি পড়লো। ঝটকা দিয়ে আহিলের হাত চুল থেকে সরিয়ে একটু দম নিয়ে ওনাটা ডান কাঁধ থেকে নামিয়ে নিয়ে সিটে হাঁটু গেড়ে আহিলের কোলে বসে গলা পেঁচিয়ে ধরলো। নিশির আচমকা এমন কাজে আহিল ভেবা গঙ্গারাম হয়ে আছে। ঘোর কাটিয়ে নিশির কোমর পেঁচিয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে ধরলো আহিল। তো দম বন্ধ করে ফেলি। বাহ, 3 দিনে এত ইমপ্রুভমেন্ট, আই এম ইমপ্রেসড। বলেই নিচে থুতনিতে হালকা করে ঝটফট চুমু খেলাম আমি। নাও ইটস মাই টার্ন টু ইমপ্রেস ইউ মোর। বলেই নিশি আহিলের গলার পাশ থেকে নাক ঘষে হালকাভাবে চুমু খেয়ে ওই একই জায়গায় খুব জোরে জোরে কামড়ে ধরলো। আহিল চেঁচিয়ে ছাড়তে চাইলে নিশি আরো গলা পেঁচিয়ে ধরলো, তারপর নিজে থেকে ছেড়ে দিল। রাগ খুশি কোথাকার, মেরে ফেলা ধান দাঁড়িয়েছিল নাকি? দম বন্ধ করে বলে নিশি কোল থেকে নামতে চাইলে আহিল আরো শক্ত করে নিশির কোমরটা চেপে ধরলো। ছাড়ুন। কেন ছাড়বো কেন? নিজের ইচ্ছেই করে চলেছ, এত কিছু দিয়েছ আর এমনি এমনি ছেড়ে দেবো? কি করবেন আপনি? এখন কিছুই করবো না, তবে কথা দিচ্ছি সময় সুযোগ মতো সুদে আসলে এমন ভাবে ফিরিয়ে দেবো যে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়েও বলাতে পারবে না। অবশ্য তুমি নিজে লাগানোর মতো অবস্থায় থাকবে কিনা সেটাও কথা একটা। কথাগুলো বলতে বলতে আহিল নিশির বুকে গলায় আর মুখ ডুবালো। নিশির চোখ বন্ধ করে আহিলের দুপাশের কাঁধের টি শার্টের অংশটুকু আঁকড়ে ধরল। কিছুক্ষণ পর আহিল নিশিকে ছেড়ে দিল। তুমি একটা উইট। আই আই আই। কথা শেষ না করে আহিল নিশির কোল থেকে নামিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ল। এই মেয়েটা দিনে দিনে তার ব্যক্তিত্বে মরিচা ধরিয়ে একদম শেষ করে দিচ্ছে। নিজের প্রতি এতটা নিয়ন্ত্রণহীন তো সে আগে কখনো ছিল না। না, এভাবে চললে নিশিকে এতদিন দূরে রাখা আর তার পক্ষে সম্ভব হবে না। অভিমানী চোখের জলগুলো অবাধ্য হয়ে নিশ্চিহ্ন আখি পল্লব হতেই ঝরে পড়ল নিশির। বড্ড অভিমান হচ্ছে আহিলের উপর। কেন হচ্ছে? নিশির ইচ্ছে অনুসারে যে অভিমানটা এখন বড্ড বেমানান, তাহলে কেন?
দরজাটা খুলে দিতেই তাদের চোখাচোখি হয়ে গেল। মিষ্টি হেসে আহিল নিশিকে গাড়ি থেকে নামিয়ে সিট থেকে নিশির ওড়নাটা নিয়ে নিল। ওড়নাটা গায়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে নিশিকে নিয়ে দিঘির সামনে চলে গেল। বিশাল দিঘিটা ভালো করে না দেখলে যে কেউ এটাকে প্রথম দেখাতেই নদী ভাববে। দিঘিটার বেশ অনেকটা মাঝখান পর্যন্ত গোলাকার ব্রিজের মতন। আহিল নিশিকে সেখান দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে বাহাত দিয়ে আগলে রাখলো। নিশি আহিলের হাতখানা ছাড়িয়ে সামনে রেলিং ধরে দাঁড়িয়ে পড়ল। আহিল ফোন নিয়ে কোথায় যেন চলে গেল, আবার ফিরে এসে দিঘির পিছন দিয়ে রেলিংয়ে ভর দিয়ে নিশির দিকে মুখ করে তাকালো। কাল তোমার স্ট্যাটিস্টিক আর ইকোনমিক্স ক্লাস 7:45 থেকে 9:50 পর্যন্ত। আজকের শিডিউল টিচারদের সাথে। কি স্যার কেন আমাকে রিপিট ক্লাস করাবে? সেটা তোমাকে ভাবতে হবে না। আমি এত সকালে উঠতে পারবো না। তোমাকে জানিয়েছে তোমার মতামত চাইনি। এই পড়াশোনার জন্য এত কষ্ট করছে ওরে ফাঁকি দেবে ধান্দা। ও হ্যালো, ক্লাস আজকে ছিল আর আমি অন টাইমে ক্লাস অ্যাটেন্ডও করতাম। আপনি আমাকে তুলে আনলেন কেন? স্বামী সেবা করাতে নিয়ে আসছি। উফ নিশু যা লাগছে না তোমাকে। এখন যদি শাড়ি পরে কোমরে আঁচলে পুজো থাকতো না, পুরো একেবারে গিন্নি মনে হয়ে থেকে যেত। থাক আর বলা লাগবে না তোমার। আমাকে সামলাবা, সংসার সামলাবা, সংসারে কাজ করবো, দেন প্রতি বছর একটা করে বাচ্চা। পড়াশোনা করে কষ্ট করে আমার সাথে অফিস করতে হবে না। নিশি উত্তরে শুধুমাত্র একটা ঢোক গিলল। অশুভটা কি বলছে এসব? প্রতি বছর একটা করে বাচ্চা? এত বাচ্চা কিভাবে সামলাবে সে? জীবনটা কি হসপিটালে ওটিতেই কেটে যাবে নাকি তার? নিশিকে নিয়ে আহিল বিকেলের দিকেই ফিরল। আরফিকে পড়ানোর জন্য বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে গেল। 3-4 দিন মিস হয়ে গেল। মাও অনেকবার প্যাচ প্যাচ করেছে ব্যাপার নিয়ে। ছোটবেলা থেকেই আহিল দেখে এসেছে পড়াশোনার ব্যাপারে অনেক স্ট্রিক্ট তিনি, অথচ নিজে ছোটবেলা পড়াশোনা করবে না আর দাদানের দেওয়া শর্ত মোতাবেক ফকির আলীকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলেন। অথচ এখন কি আমূল পরিবর্তন। নিশি বাড়িতে ঢোকার পরই শিমুল বেগম তার দুঃখের ভান্ডার নিয়ে বসেছেন। এতদিন তিনি এই কথা কিভাবে যে চেপে রেখেছেন তা তিনি নিজেও বলতে পারবেন না। তার বর্তমানে প্রধান এবং প্রথম সমস্যা তার ছেলে বিয়ে করছে না। তিনি মুখ ফুটে বিয়ের কথা বলতেও পারছেন না। আমার কি সোনা টুকরা ছেলে মাগো, লাখে একটা। সোনার টুকরা না কয়লার টুকরা, লাখে একটা বজ্জাত আর অসভ্য আপনার ছেলে। মনে মনে কথাগুলো বলে নিশি শুধু হেসেই গেল। ভাগ্য করে এমন বোর পাওয়া মুশকিল, বুঝলে নিশাত? আন্টি নিশাত না, নাতাশা। এত ভাগ্য আল্লাহ আমায় কেন দিল? আগে জানলে কেজি দরে বেচে দিতাম গো, অসভ্যের মা। ধুর, নাতাশা নামটা কেমন বাতাসা বাতাসা লাগে। আমি বরং নিশাত ডাকি। মাগো, তোমার কথা মতো আরিফকে দিয়ে তোমার আঙ্কেলকে দিয়ে বলিয়েছিলাম, কিন্তু ছেলে যে খাবার টেবিল থেকে রাগ করে উঠলো, রাগে একেবারে 3 দিনের ট্যুর করে জঙ্গলে জঙ্গলে গড়ে বাড়ি ফিরলো। এদিকে তুমিও নাই। আমি যে কিভাবে দিন পার করছি বলে বোঝাতে পারবো না। অসভ্যের মা গো, আপনার ছেলে টুরে গেছে কে বলেছে? সে তো আমারে তুলে নিয়ে গেছে। কি খায়া এটারে পয়দা দিয়েছিলেন গো অসভ্যের আম্মা? আমার জীবন চাপা শুটকির মতো হয়ে গেছে গো। আপনাদের বজ্জাত পোলায় আমার জীবনটারে তেনা বানাই দিল গো অসভ্যের মা। এখন আবার আমার ঘুমের পেছনে হাত ধুইয়া লাগছে। নিশির ইচ্ছে করছে এই মুহূর্তে ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে বুক চাপড়ে বিলাপ করে কাঁদতে। বাবা ভুল বলেছে। এই ছেলের ভালোবাসা গোলাপ ফুলের কাটার মতন যন্ত্রণাদায়ক। ফারাজের চেম্বারে বসে আছে আহিল। ফারাজ সে কখন থেকে মুখ টিপে হেসে যাচ্ছে আর টর্চ দিয়ে আহিলের ঘাট দেখে যাচ্ছে। মারাত্মক ভয়ঙ্কর ভালোবাসা দেখছি। ব্লিডিং হয়েছে নাকি? সামনের রাক্ষসের দাঁতগুলো তো সব বল, কামড় দিয়ে পুরা বাদরের মতো ঝুলেছিল। বিয়েটা শুধু বাড়ি জানিয়ে হয়নি বলে, নাহলে দোস্ত দুজনে মিলে আসতাম আজকে, বলেই আহিল হাসতে শুরু করে দিল। মনে হয় যেন তার অপেক্ষা করছিস তুই। তোর জন্য নিশি একেবারেই মুখ্যম। এত কিছু জানি না। এই মেয়েটার রূপকথা রাক্ষসদের মতো প্রাণ ভ্রমরা হয়ে গেছে আমার। তাহলে রাক্ষস বলছিস নিজেকে? পেতনি বউ পালতেছি আর নিজে রাক্ষস হবো না? তোদের বাচ্চাগুলো কি হবে রাখি? ভেবে দেখিনি দোস্ত, ভালো কথা মনে করছিস। আসতে কর না। টিটেনাসটা নিয়ে নে। ইনফেকশনের কোনো হাত পা নেই। দিয়েছে তো কামড়, একেবারে মাছ বাজারে। সামলাবি কি করে?
আহিল কিছু না বলে ফারাজের দিকে তাকিয়ে আছে রেগে। আচ্ছা, ইনজেকশন দিতে গেলে যদি জিজ্ঞেস করে কি বলবি? বউ কামড়েছে বলবি? আহিলের ফারাজের কথায় মেজাজ বেশ চড়ে গেছে। এই মেয়ে জেনে শুনে তাকে হেনস্থা করার জন্য এই কাজ করেছে। সুয়ার টু গড, সুদে আসলে হিসেব করবে সে একেবারে নিজের মতন করে। কথাগুলো ভাবতেই আহিলের একটা পৈশাচিক আনন্দ হচ্ছে। খেতে বসে নিশি রানীকে সেই লেভেলের বকাঝকা করছে, কিছু বলা যায় না বলে প্লাই পেয়ে পেয়ে একেবারে মাথায় উঠে গেছে সে। ফাজিল মেয়ে কথাকার। রানীর কথায় নিশি ঠোঁটে ঠোঁট চেপে খাবার বন্ধ করে বসে আছে। ঝাল লাগার সারাংশ এতক্ষণে ক্লিয়ার হলো তার কাছে।